পরে পর্বে ইউনা খাবার রান্না করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে। বাকি যে দুজন প্রতিযোগী আছে এরা আগে আগে সব মোরগ, বড় মাছ আর শাকসবজি নিয়ে নেয়। ইউনার ভাগ্যে কিছু আটা, ময়দা আর পালং শাক জুটে। ইউনার মনে পড়ে 5 মিনিট আগে রাজমাতা ঘোষণা দিয়েছেন আজকের রান্নার প্রতিযোগিতার বিষয় হলো পিতামাতার প্রতি কর্তব্য। তোমরা যাই রান্না করো না কেন শেষে বুঝিয়ে দিতে হবে যে এই খাবার কেন পিতামাতার জন্য বানানো হয়েছে। অন্যদিকে মন্ত্রীরা আলোচনা করছিল আমরা রাজার কাছে এই ডাইনির ফাঁসি কামনা করেছি, কিন্তু তিনি তাকে বানিয়ে দিয়েছেন প্রধান রাঁধুনি। এখন নাকি আবার প্রতিযোগিতা না কি যেন হাবিজাবি করছেন, তাই আমাদের উচিত এই মেয়েটাকে মেরে ফেলা। অন্যদিকে ইউনার রান্না দেখে কাংরা একটু হতাশ হয়। সে ডিম, আটা, পালং শাক সবকিছু একসাথে মিশিয়ে এমন কিছু বানাচ্ছে যা তারা আগে কখনো দেখেনি। কিন্তু কাংরা অনেক খুশি হয়ে যায়, কারণ প্রতিযোগী নাম্বার 2কে দেখে মনে হচ্ছে সে উমান্ডু বানাচ্ছে, যেটা পূর্বের এক দাওয়াতে রাজমাতা এই খাবারের প্রশংসা করেছিলেন। আর প্রতিযোগী নাম্বার 2কে দেখে মনে হচ্ছে সে বিখ্যাত ইয়ং বুটাং বানাচ্ছে। ইউনার তখন মনে পড়ে একটু আগে রয়্যাল কিচেনের প্রধান তাকে বলেছিলেন অনেক বছর আগে রাজমাতা যখন প্রথম এই রাজমহল এসেছিলেন তখন উনি অনেক ক্ষুধার্ত ছিলেন, আর উনার মা উনাকে তুপ্পু নামে পালং শাক দিয়ে একটা স্যুপ খাইয়েছিলেন। আমার মনে হয় উনি এই খাবারটা এখনো মিস করছেন। ইউনার ওই স্যুপটা বানাতে গিয়ে কিছু গরম পানির প্রয়োজন হয়, কিন্তু সব কর্মচারীরা তাকে ধরে ফেলে এবং কাংরা জানায় তাহলে এই ডাইনিটা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। পরে ইউনা মিনাকে ওই পানিটা আনতে পাঠিয়ে দেয়। মিনা বলে জাস্ট 1 মিনিট অপেক্ষা করো, এক্ষুনি আনছি। তখন কাং তার সহযোগীকে ইশারা দিয়ে কিছু একটা বুঝায়। মিনা যখন গরম পানি নিয়ে দৌড়ে আসছিল তখন ওই সহযোগী তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। তারপর সে তার চুল থেকে ধারালো কিছু একটা বের করে। অন্যদিকে ইউনা ভাবছিল মিনা এখনো আসছে না কেন। সে সময় কাংরা বলে যে প্রতিযোগী নাম্বার 2কে দেখো, সে খুব সুন্দর করে উমান্ডু তৈরি করছে, দেখে মনে হচ্ছে সে কোনো শাহী দাওয়াতের প্লেট সাজাচ্ছে। কিন্তু প্রতিযোগী নাম্বার 3কে দেখো, ওই ডাইনি পালং শাকে চিনি জাতীয় কিছু একটা দিয়েছে, সে কি পাগল হয়ে গেছে? তখন রাজা কুশিঞ্জু মনে মনে বলে আশা করি সে নতুন কোনো আইটেম রান্না করছে। তখনই সময়ের একটা ঘন্টা পুড়তে পুড়তে মাটিতে পড়ে যায়। সেই সময় হাঁপাতে হাঁপাতে উপস্থিত হয় মিনা। মিনার কপালে এই আঘাতের চিহ্ন দেখে ইউনা অনেক ভয় পেয়ে যায়। মিনা বলে আমি পরে খুলে বলবো, আগে তুমি রান্না করো। অবশেষে 30 মিনিট পর সবার রান্না বন্ধ করতে ঘোষণা করা হয়। সর্বপ্রথম পরিবেশন করা হয় প্রতিযোগী নাম্বার 1 এর উমান্ডু খাবার। সেটা খেয়ে রাজমাতার কাংরা অনেক প্রশংসা করে। প্রতিযোগী বলে আমি জাপানিজ মাছের পাতলা নরম অংশ দিয়ে এই খাবারটা বানিয়েছি। এমনকি কুশিনজুও বলে মনে হচ্ছে এটা ময়দা আর গরম মাংসের মশলা মিশানো হয়েছে, হয়তো ভাজা কুমড়াও দেওয়া হয়েছে। যাই হোক এটা ভালো ছিল, কিন্তু এটা নতুন কোনো আইটেম না, আমরা এটা প্রায় খাই। পরের বার দ্বিতীয় প্রতিযোগীর ইয়ং বুটাং নামের এই খাবার প্রদর্শন করা হয়। এটা খেয়ে রাজমাতারা বলেন এটার স্বাদ খুবই খাঁটি, মনে হচ্ছে ক্রিমগুলো খুবই মনোযোগ দিয়ে বানানো হয়েছে। পরের বার সবার সামনে ইউনার বানানো পালং শাকের স্যুপ দেওয়া হয়। কাং এটা খেয়ে বিভ্রান্ত হয় আর বলে এই খাবার দিয়ে তুমি কিভাবে পিতামাতার প্রতি ভক্তি প্রদর্শন করেছো? তখনই রাজমাতা বলেন তুমি চুপ থাকো। রাজমাতা তখন অনেক ইমোশনাল হয়ে যান, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। দেখানো হয় এই প্রাসাদে রাজমাতা যেদিন প্রথম ওনার মায়ের সাথে এসেছিলেন সেদিন তার মা তাকে এই খাবার খাইয়েছিলেন, যেটা অনেক দূর থেকে অন্য মানুষ দিয়ে আনিয়েছিলেন। সেই স্মৃতির কথা তখন রাজমাতার মনে হয়ে যায়। তিনি ইউনাকে বলেন তুমি এই খাবার কিভাবে বানালে? এটা অনেক নরম, কোমল আর মিষ্টি হয়েছে, মনে হচ্ছে আমি অনেক বছর পর নতুন খাবারের স্বাদ পেলাম। তারপর তিনি উঠে এসে ঘোষণা করেন আজকের প্রতিযোগিতার প্রথম বিজয়ী ইউনা। এটা শুনে কাং প্রচন্ড হতাশ হয়ে যায়। রাজা কুশিঞ্জু তখন ঘোষণা করেন নিয়ম অনুযায়ী এবার অন্য 2 প্রতিযোগীর হাত কাটা সম্পন্ন করা হোক। এটা শুনে ওই 2 প্রতিযোগীরা প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু এসবে বাধা হয়ে দাঁড়ায় ইউনা। সে বলে যদি এদের দুজনের হাত কাটা হয় তাহলে প্রতিযোগিতার সম্মান নষ্ট হবে। আর আজকের প্রতিযোগিতার বিষয় ছিল পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন। চিন্তা করুন, রাজমাতা এদের খাবারের কারণে দীর্ঘদিন ধরে সুস্থ অবস্থায় বেঁচে আছেন। পরে ইউনার জন্য রাজা এদেরকে ছেড়ে দেয়। কুশিঞ্জু তারপর প্রাসাদের দিকে যাচ্ছিল, হঠাৎ মনে পড়ে ইম তাকে গতকাল বলেছিল আমি শুনেছি এই প্রতিযোগিতা নাকি কাং আয়োজন করতে চাচ্ছেন। রাজা ঘোষণা করেন কাং বর্তমানে যেখানে আছেন আমাকে সেখানে নিয়ে যাও। পরে দেখা যায় ইউনা আর অন্য 2 প্রতিযোগীরা রয়্যাল কিচেনে ফিরে আসে। তাকে তো ওই 2 প্রতিযোগী অনেক সম্মান দেখায়, এমনকি ইউনাও তাদের আদেশ করে আমার জন্য পানি এনে দাও। পরে ইউনা মিনাকে জিজ্ঞেস করে তোমার মাথায় এই আঘাত লাগলো কিভাবে? মিনা বলে আমি তো শুধু তোমার কথা অনুযায়ী গরম পানি আনতে যাচ্ছিলাম, হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিল আর আমি টাস করে মাটিতে পড়ে গেলাম, কিন্তু আমি তার মুখ দেখিনি। তবে হঠাৎই কেউ একজন আমাকে এসে বাঁচিয়ে নিল। তুমি কি জানতে চাও সেটা কে ছিল? সেই ড্যান্সার গং। মিনা তারপর বলে আমি কিভাবে যেন ওই জুকারটার প্রেমে পড়ে গেছি, ওকে আমরা এদের প্রেম প্রীতি পরে দেখবো। অন্যদিকে কাং তার সহযোগীকে বলে
এই মেয়ে সাধারণ কোনো মেয়ে না, নিশ্চিত সে কোনো গুপ্তচর হবে। সে সময় সেখানে কুশিনজো আসে। কাংকে সে বলে, তোমার সাহস হলো কিভাবে তাকে নিয়ে সন্দেহ করার? কাং রাজাকে বলে, আমি আপনাকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম, আপনার মায়ের মৃত্যুর রহস্য নিয়ে, কিন্তু আপনি এসব খাবার দাবার আর ডাইনি নিয়ে বেহুদা কাজ করছেন। রাজা কুশিনজো ধমক দিয়ে বলেন, তোমার সাহস হলো কিভাবে তাকে ডাইনি ডাকার? আর তুমি কখনো আমার সামনে আমার মায়ের মৃত্যু নিয়ে কিছু বলবে না। তুমি আমার আশা ভঙ্গ করে ফেলেছ। কুশিনজোর মায়ের কথা মনে পড়লে সেখানে তার মাথা ঘুরতে শুরু করে। কাং তাকে ওষুধ এনে দিলে সে সেটাও ফেলে দেয়। অন্যদিকে ইম এসে রাজদরবার থেকে বেশ কিছু গয়না ইউনাকে দেয়। ইউনা সেগুলো দেখে বলে, না ভাই, আমার এসব লাগবে না। ইম বলে, নিয়ে যাও, মহারাজা তোমাকে এগুলো পছন্দ করে দিয়েছেন। ইউনা বলে যে, না ভাই, আমার এসব লাগবে না, আমি রাজার সাথে কোনো ফ্লার্ট করিনি। তাহলে তিনি কেন আমাকে পছন্দ করে এসব দিবেন? ইম একটু অবাক হয়, কারণ সে জীবনেও ফ্লার্ট নামে কোনো শব্দ শুনেনি। ইম উঠে বলে, যত যাই হোক, তোমার ভালোর জন্য বলতেছি, রাজাকে খুশি করো তোমার ফ্লার্ট দিয়ে। ইউনা তারপর রাতের বেলা রয়্যাল কিচেনে ফিরে আসে। আজকে সে রাঁধুনি হওয়ার পর প্রথমবারের মতো রাজার জন্য কিছু রান্না করবে। তখনই কেউ একজন এসে বলে, খারাপ খবর আছে, রাজার আজকে পুরনো স্মৃতি মনে পড়েছে, তাই আমি নিশ্চিত আজ খাবার সময় কেউ একজন মারা পড়বে। তাই ইউনা সবাইকে বলে, আজকে রাতে আমরা এমন কিছু রান্না করব যা খেলে রাজা শান্ত হতে পারেন। তারপর সে অনেক সময় নিয়ে সে একটা পাস্তা বানায়। এরকম খাবার দেখে রয়্যাল কিচেনের সমস্ত রাঁধুনিদের মাথা ঘুরে যায়। ইউনরা কুশিনজো রুমে এসে দেখে সে রাগে জিনিসপত্র ভেঙে রুমের যাইতাই অবস্থা করে ফেলেছে। রাঁধুনিরা খাবার রাখলে কুশিনজো আদেশ করে, সবাই চলে যাও। ইউনাও যখন বেরিয়ে যাবে সে ইউনাকে থামিয়ে ফেলে। সে বলে, তোমার চুলের নীলফিতা বলে দিচ্ছে তুমি এখানকার প্রধান শেফ, তাই এখানে থেকে যাও। কুশিনজো জিজ্ঞেস করে, তো আজ তুমি আমার জন্য কি বানিয়েছো? ইউনা বলে, মহারাজা, আজ যে খাবারটা বানিয়েছি সেটা হচ্ছে ইতালিয়ান পাস্তা, এটাকে পাস্তা বলে। কিন্তু কুশিনজো বলে, কি বললে, আবার বলো। খাবারের নাম ইতালিয়ান বস্তা? জীবনে প্রথম শুনলাম। ইউনা জানায়, আরে না না, এটা ইতালিয়ান পাস্তা, এটাকে পাস্তা বলে। রাজা বলে, ওকে ওকে, এবার খাবার চেখে দেখো। ইউনা তারপর খাবার খেয়ে দেখায় যে এখানে 2 নাম্বার কিছু মিশানো হয়নি। তারপর ইউনা খাবার তুলে কুশিনজোকে দেয়। সে খাবারটা খাওয়ার সময় ভাবে যে, কিরে, এই খাবারে এত অদ্ভুত রকমের স্বাদ এলো কোত্থেকে? তারপর সে ওখানেই একশ্বাসে সব খেতে লাগে এবং সব সাফ করে ফেলে। কুশিনজো বলে, তুমি এই রান্না কোথায় শিখলে? ইউনা বলে, বাবার কাছ থেকে, হয়তো তিনি এখনো আমাকে খুঁজছেন। জবাবে কুশিনজো হাসি মুখে জানায়, তুমি যে এই জুসন রাজার শাহী রয়্যাল চিকেনের প্রধান শেফ, এটা জানলে তোমার বাবা খুশি হবেন। আমি কি ওনাকে চিঠি পাঠাবো? ইউনা বলে, আমি কতবার বললে আপনি বিশ্বাস করবেন যে আমি এ যুগের না, আমি ভবিষ্যৎ থেকে এসেছি। ওই আমার হ্যান্ডব্যাগটা দেখলে আপনি বুঝতে পারবেন, ওখানে আমার পাসপোর্ট রাখা আছে। কুশিনজো তো আর পাসপোর্ট চিনে না, তবে সে বলে, ওকে, আমি আমার সৈন্যদের দিয়ে তোমার ওই হ্যান্ডব্যাগটা আনিয়ে দিব। ইউনা জানায়, ওই ব্যাগে আমার একটা বই আছে যেটার নাম মেঙ্গু নরক, ওই বইটাই আমাকে এখানে নিয়ে এসেছে। কুশিনজো ইউনার প্রত্যেকটা কথাতেই অবাক হয়। ইউনা চলে গেলে সে একটা নোটবুকের ভেতরে ইউনার বলা প্রত্যেকটা কথা লিখে রাখে, আর সে নোটবুকের উপরে নামটা লিখে মেঙ্গু নরক। তো বর্তমানে এক সৈন্য এসে কুশিনজোকে বলে, আপনার চাচা উত্তরা 10 নং গেট থেকে নিখোঁজ হয়ে গেছেন। শুধুমাত্র রাস্তায় ওনার এই লকেটটা পেয়েছি। ধারণা করা হচ্ছে গোপনে কেউ আমাদের মারার পরিকল্পনা করছে। কুশিনজো তারপর বারান্দায় দাঁড়িয়ে তার মায়ের কথা স্মরণ করে। সে অনেক দুঃখে ছিল। রয়্যাল কিচেনের প্রধান এসে বলেন, রাজা, আপনার জন্য কি ড্রিঙ্কস এনে দিব আর হালকা কিছু নাস্তা? ইউনা তখন ঘুমাচ্ছিল। হঠাৎ সে প্রধানের ডাক শুনে। তারপর সাধারণ কিছু খাবার বানিয়ে সে কুশিনজোর সামনে দেয়। কুশিনজো তখন মাতাল হয়ে একদম কাটাল হয়ে গিয়েছিল। কুশিনজো তারপর ইউনাকে টান দিয়ে তার পাশে শুয়ে দেয়। ইউনা তখন উঠে চলে যায়। রাজা তাকে আবারও তার কাছে রেখে দেয় আর বলে, উঠে চলে যেও না, আমার পাশে থেকো। ইউনা দেখে রাজার চোখ দিয়ে লবণাক্ত পানি ঝরছে। ইউনা মনে মনে বলে, এই বান্দার মতলব কি এখন, আর সে কাঁদছে কেন? কিন্তু কুশিনজো তাকে সেখানে কিস করে ফেলে এবং এখানে রোমান্টিক একটা দৃশ্য তৈরি হয়। তো দিনের বেলা দেখা যায় ইউনা এভাবে পুরো রাত ধরে শুটকির উপর নিজের রাগ ঝাড়ছে। ওদিকে এমন আওয়াজ শুনে ওই 2 প্রতিযোগীর একজন বলে, মনে হচ্ছে কোনো ড্যান্স পার্টি হচ্ছে আর ঢুল বাজানো হচ্ছে, চলো আমরা মহারাজার জন্য নাস্তা বানাই। কিন্তু তারা যখন ইউনাকে এমন অবস্থা দেখে, ইউনা তাদের দিকে আগুনের মতো তাকায়। সে যখন গতকাল রাতের কথা চিন্তা করে, সেভাবে আমি কি ওই ঝামেলাবাজের জন্য খাবার রান্না করব? পরে সে রাজাকে শুটকি বুটকি দিয়ে এমন খাবার দেয়, এটা খেয়ে রাজা একটু বিভ্রান্ত হয়। সে জিজ্ঞেস করে, আদৌ কাল রাতে কিছু হয়েছিল? ইউনা রাগ দেখিয়ে বলে, তুমি আসলে একটা ঝামেলাবাজ। রাজা, আমি তোমাকে স্পষ্ট করে বলি, তুমি মোটেও আমার টাইপের নও। কিন্তু কুশিনজো আমার টাইপ বলতে কি জিনিস সেটা একদমই বুঝে না। পরে রয়্যাল কিচেনের প্রধান এসে রাজাকে বলে, আসলে আপনি গতকাল রাতে মদ্যপান অবস্থায় তার টুটে চুমু খেয়েছেন। এটা শুনে কুশিনজোর মাথা ঘুরে যায়। পরে ইউনা বিড়বিড় করে বলে, তার সাহস হলো কিভাবে? আমি যদি 2025 সালে থাকতাম তাহলে তার নামে আমি হাইকোর্টে মামলা করতাম। সেখানে তখন গং এসে হাজির হয়। ইউনা জিজ্ঞেস করে, তুমি আবার কে? গং যখন হালকা করে ড্যান্স দেখায় তখন ইউনার মনে পড়ে। সে বলে, ও তুমি ওই সেই রাতের জুকার
গং জানায়, হ্যাঁ তবে আমি জুকার নই, আমার নাম গং। আর সেদিন রাতে ভয় দেখানোর জন্য আমি দুঃখিত। ইউনা তারপর গলায় ভাব এনে বলে, তাহলে আমি তোমাকে কিছু কথা শোনাই। আমি বর্তমানে জোসন রাজার প্রধান রাঁধুনি। গং জানায়, আচ্ছা মনে হয় আমি ভয় পেলাম। গং তারপর বলে, আচ্ছা ওই কাজের মেয়েটা কি ভালো আছে? মিনা না কি যেন নাম। ইউনার তখন মিনার কথা মনে পড়ে। ইউনা তারপর বলে, আচ্ছা তুমি কি আমাকে বলতে পারবে ওটা কে ছিল? গং জানায়, আমি তাকে দেখার আগে পালিয়ে গেল, তবে রাজমাতাদের সঙ্গে যে সকল মহিলারা থাকেন তার পোশাক ওই মহিলাদের মতো ছিল। গং তারপর এভাবে উড়ে উড়ে চলে যায়। ইউনা মনে মনে বলে, আসলে এই জায়গাটা খুবই অদ্ভুত। সেই সময় আমরা গংকে দেখি, সে আসলে ওই দিন কাঙের সহযোগী যখন পালিয়ে যাচ্ছিল তখন ভুল করে তার অস্ত্রটা মাটিতে পড়ে যায়। গং এগিয়ে এসে সেটা তুলে নেয় এবং সত্যি কথা বলতে সে আসলে ওরকম একটা জিনিস বা এরকম একটা অস্ত্র খুঁজছিল, কারণ অনেক বছর আগে তার বড় বোনকে এই প্রাসাদে পাঠানো হয়েছিল, কিন্তু তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে। ওই দিন গং তার বোনের হাতে ঠিক এরকমই একটা অস্ত্র খুঁজে পায়, যেটা আসলে চুলের কাঁটা নামে পরিচিত। তো গং বর্তমানে কল্পনা করে, আমি যদি ওই রাধুনির সাথে থাকি তাহলে আমার বোনের মৃত্যুর রহস্য খুব তাড়াতাড়ি জানতে পারবো। ওদিকে রাজা কুশিনজু ইমের সাথে আলোচনা করছিলেন। ইম জানায়, আপনি গত রাতে মাতাল অবস্থায়। ইম মুখ দিয়ে বলতে পারে না, তাই সে ট্রুথ দিয়ে দেখায়। কুশিনজু বলে, ওই মহিলাকে আমি ভুল করে কিস করলাম, এটা ঠিক আছে। জোসনের রাজা তাকে কিস করেছেন, এটা তার সৌভাগ্য, কিন্তু সে মুখে সবসময় গুমরা করে রাখে কেন? ইম পরামর্শ দেয়, রাজা আপনি যদি তাকে কিছু উপহার দেন তাহলে সে খুশি হতে পারে। কুশিনজু জানায়, কি উপহার দিব? চুলের কাঁটা, আংটি? ইম বলে, আরে না না, সে আসলে কি পছন্দ করে সেটা খুঁজতে হবে, কিন্তু সে কি পছন্দ করে তা তো আমরা জানি না। এজন্য বলা হয় নারীরা কিসে আটকায় তা নারী ছাড়া কেউ বুঝতে পারে না। ওদিকে কুশিনজুকে মন্ত্রীরা জানায়, হানিয়াং থেকে আমাদের পণ্য খাবার দাবার পাঠানোর পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, তাই আমাদের উচিত কাউকে সেখানে পাঠানো। অপরদিকে আমরা প্রিন্সকে দেখতে পাই। আমরা তার নাম হয়তো আগেও বলেছি, উনি রাজার চাচাতো ভাই। তো প্রিন্স একজন মন্ত্রীকে বলছিল, তুমি আমার অনুমতি ছাড়া শালগুজি বনে রাজাকে মারতে খুনি পাঠালে কেন? মন্ত্রী বলে, মাফ করবেন, ওই সময় আমি আপনাকে খুঁজে পাইনি। ওই মন্ত্রী তারপর সেই খুনিকে বেশ কিছু মুদ্রা দেয় আর জানায় এটা নিয়ে শান্তিতে অনেক বছর বসবাস করতে পারবে, তাই আপাতত ধরা পড়ার আগে তুমি নিখোঁজ হয়ে যাও। খুনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ অচেনা কিছু লোক তাকে আক্রমণ করে এবং সে কোনো মতে তাদেরকে বোকা বানিয়ে সেখান থেকে চলে আসে। আর আমরা জানতে পারি আত্মে ওই খুনি ছিল সেই জুকার ড্যান্সার গং। অপরদিকে খবর পড়ে যায় প্রিন্স তাকে রাজপ্রাসাদে একটা দাওয়াতে আসছেন। রয়্যাল কিচেনের একজন এসে ইউনাকে সেটা জানায় এবং তাকে তাজা কিছু মাংস দিয়ে বলে ওনার জন্য ভালো করে খাবার রান্না করো। ওদিকে রাজার কঙ্কুবাইন কাংও পরামর্শ করে এবার সে শুধু ইউনাকে রাখতে দিবে না, সেও রাজার জন্য কিছু বানাবে। তো দেখা যায় সে তার সহযোগী মহিলাকে দিয়ে বেশ কিছু খাবারের লিস্ট এনে দেয় রয়্যাল কিচেনের একজন শেফকে। তার নাম হচ্ছে শেফ মিয়ং। শেফ মিয়ং জানায়, ঠিক আছে, কাং যা যা তালিকা দিয়েছেন আমি সেগুলো বানাবো। সে সময় আমরা দেখতে পাই প্রিন্স এসেছেন রাজার কাছে। তিনি রাজাকে বলেন, আপনার স্বাস্থ্য কেমন যাচ্ছে? কুশিনজুর ব্যক্তিগত ডক্টর বলে ওনার পেট কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে, তাই ওনার উচিত ঠান্ডা জাতীয় খাবার না খাওয়া। ওদিকে তখন খাবার নিয়ে ঢুকে ইউনা এবং ইউনার বিপরীতে থাকা কাং। ইউনাকে দেখে প্রিন্স বলেন, তোমার সম্পর্কে আমি অনেক গুজব শুনেছি, অবশেষে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। পরে সবার সামনে সর্বপ্রথম কাংয়ের রান্না করা খাবার প্রদর্শন করা হয়, কিন্তু ওই খাবারটা দেখে রাজা বলেন, আমাকে নিষেধ করা হয়েছে ঠান্ডা কিছু না খেতে, যাই হোক তবুও তোমার মন রক্ষার্থে আমি খাচ্ছি। কিন্তু রাজা কাংয়ের খাবার খেয়ে হালকা হতাশ হয় আর বলে, তুমি যে আইটেমগুলো রান্না করেছো সবগুলোই তো মুরগি দিয়ে বানানো, কোনো ভিন্নতা নেই। তারপর সবার সামনে আনা হয় ইউনার খাবার। ইউনা বলে, আজকে যে আইটেম আমি রান্না করেছি সেটার নাম বিফ স্নিক জেল, কিন্তু এটার উচ্চারণ প্রিন্স কি বলেন তিনি নিজেও জানেন না। ইউনা বলে, স্নিক জেল তৈরি করতে হলে মাংসের টুকরো পাতলা না হওয়া পর্যন্ত পিষে নিন, তারপর সেগুলো ভালো করে তেলে ভেজে নিন, মিষ্টি এবং টক সস ডুবিয়ে খেলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কাং তখন মনে মনে বলে, আবারও অদ্ভুত রকমের খাবার। প্রিন্স জিজ্ঞেস করেন, উপরে দুধের মতো যে তরলটা এটা কি? ইউনা জানায়, এটাকে বলা হয় টার্টার সস। এটা মিষ্টি আর টকও বটে, কিন্তু আপনি যদি মিষ্টির স্বাদে নিতে চান তাহলে স্ট্রবেরি সসে ডুবিয়ে খেতে পারেন। প্রিন্স আর রাজা কুশিনজু তারপর মাংসটাকে ডুবিয়ে খায় এবং সেটা খেয়ে তারা কোন দুনিয়ায় হারিয়ে যায় হয়তো তারা নিজেরাও জানে না। প্রিন্স বলেন, এটার স্বাদ সত্যি আশ্চর্যজনক। তারপর এটা খেয়ে রাজা কুশিনজু বলে, এটা বাহির থেকে শক্ত হলেও ভেতরে মুচমুচে। তারপর প্রিন্স আর রাজারা সব খাবার সাফ করে ফেলেন। প্রিন্স তখন কাংকে বলেন, যাই হোক আপনার খাবারও কোনো অংশে কম ছিল না, তো আপনি কি পুরস্কার চান? কিন্তু কাং বলে, আমি শুধু রাজা আর আপনার সুস্বাস্থ্য কামনা করি, আর কিছুই না। যখন ইউনাকে বলা হয় তখন কুশিনজুর ইমের কথা মনে পড়ে যায়। সে তাকে বলেছিল ইউনা কি পছন্দ করে তা তো আমরা জানি না, তাই আমরা তাকে যা তা উপহার দিতে পারি না। কিন্তু এখানে ইউনা কি বলবে কি বলবে না এসব নিয়ে দ্বন্দ্বে হারিয়ে যায়। সে একবার ভাবে যে তার হ্যান্ডব্যাগের কথা বলবে, কিন্তু পরেরবার ভাবে এটা বলে তাকে সবাই পাগল বলতে পারে, তাই সে শুধু বলে, আমার কিছু সবজি চাই। রয়্যাল কিচেনের অধিকাংশ সবজি ফুরিয়ে গেছে।
জবাবে প্রিন্স জানান, ওকে, আমি তোমার জন্য এখানে বস্তা বস্তা সবজি পাঠিয়ে দিব। ওদিকে রাজা কুশিনজু ইউনার বলা প্রত্যেকটা কথা, রেসিপি সবকিছু তার মেঙ্গুনোরক নোটবুকে লিখে রাখে। ওদিকে ইম আর তার বাবাও কম না। তার বাবা হচ্ছেন সেখানকার বর্তমান মন্ত্রী। তারা ভেতরে ভেতরে পরিকল্পনা করছিল কিভাবে এই রাজাকে সরিয়ে আমরা সেখানে বসতে পারি। তাই ইম বলে, আমি যদি শেফ ইউনাকে দিয়ে রাজার সব তথ্য পরিকল্পনা সংগ্রহ করি তাহলে কেমন হবে। আর আমি জানি যে ইউনা ইতিমধ্যে তার হ্যান্ডব্যাগটা খুঁজছে, সে সেটা পেলেও একদম গলে যাবে। এক ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইম একদিন শালগজি বনে গিয়ে ইউনা সেই ব্যাগটা উদ্ধার করে। সে প্রথমে তার পাসপোর্ট দেখে একটু অবাক হয়, তারপর সে যখন সে পাসপোর্টটা ওপেন করে এবং ইউনার এই ছবিটা দেখে ইম তো একদম ভূত দেখার মতো চমকে ওঠে। ইম তার বাবাকে বলে সেখানে অদ্ভুত সব জিনিসে ভরা ছিল। পরে ইম এসে রাজাকে সেই ইউনার ব্যাগটা দিয়ে বলে, আপনি যদি ইউনাকে এই ব্যাগটা গিফট করেন তাহলে সে সবচেয়ে বেশি খুশি হতে পারে। ইম আরও জানায়, হানিয়াং থেকে যে আমাদের আটা গম পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আমরা হানিয়াংয়ের রাষ্ট্রপতিকে আমাদের রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তিনি ইতিমধ্যে হয়তো এসে গেছেন। তো এর পরের দেশে আমরা হানিয়াংয়ের রাষ্ট্রপতিকে দেখি। তাকে এখানে খাবার দাবার দিয়ে মন খুশি করা হবে যেন তিনি তার দেশের গম, আটা এসব জুসনে বিক্রি করতে পাঠান। কিন্তু বর্তমানে রাষ্ট্রপতি জুসনের খাবারকে অবজ্ঞা করেন এবং তার সাথে থাকা 3 জন স্পেশাল লোকদের দিয়ে খাবার পাকান এবং সেই খাবারই হানিয়াংয়ের রাষ্ট্রপতি খান। ওদিকে ইউনাকে নিয়ে যাওয়া হয় জাংগংসু নামে এক বাগানে, যেখানে রাজা কি ফল খাবেন, শাকসবজি এসব নিয়ে গবেষণা করা হয়। এই জায়গা দেখে ইউনা অনেক অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, ওহ জাংগংসু, এটা আমি ইতিহাসের বই পড়েছিলাম। এই জায়গাটাকে বলা হয় বিশ্বের প্রথম গ্রিন হাউস। ইউনা দেখতে পায় এখানে আপেল গাছ, ট্যাঞ্জারিন গাছ সহ আরো বিভিন্ন ফলমূলে ভর্তি একটা জায়গা। সেখানে তখন রাজা কুশিনজু এসে বলেন, তুমি চাইলেই এই জায়গাটা ব্যবহার করতে পারো। যদি তোমার রান্নায় কোনো শাকসবজি বা ফল দরকার হয় তাহলে এখানে আসতে পারো। তারপর কুশিনজু একটা মরিচ গাছের সামনে এসে বলে, এই জায়গাটা হলো বিষাক্ত জায়গা, আমরা এই গাছকে বলি বিষ গাছ। কিন্তু ইউনার মনে হলো অনেক অনেক দিন পর সে মরিচ গাছ দেখেছে। ইউনা সেটা থেকে ঝাঁপ দিয়ে উঠে। ইউনা মনে মনে বলে, এখন আমি চাইলে মরিচের গুঁড়ো বানাতে পারি। এটা বলে সে মরিচ খেয়ে দেখায় আর জিজ্ঞেস করে, তুমি এটা কোথায় পেলে? কুশিনজু তো ভয় পেয়ে বলতে থাকে, বেশ কয়েক বছর আগে আমরা এক জাহাজ ডুবিগ্রস্ত এক এশিয়ান নাগরিককে উদ্ধার করেছিলাম। তারা আমাদের কৃতজ্ঞতা স্বরূপ এই গাছটা দিল। কিন্তু এটা যে সেই বিষ গাছ, আমরা যদি আগে জানতে পারতাম তাহলে তাকে ধরে সেখানে মেরে ফেলতাম। ইউনা তো লাফিয়ে উঠে বলে, রাজা তুমি বুঝতেছো না, এটা আমাদের অসামান্য উপহার। কুশিনজু তারপর ইউনার ব্যাগ দেখিয়ে বলে, তাহলে এটাকে তুমি কি বলবে? আমি আসার সময় এটা খুঁজে পেয়েছি। এটা পেয়ে তো ইউনা রাজাকে জড়িয়ে ধরে, কিন্তু দেখা যায় কুশিনজু নার্ভাস হয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। ইউনা তারপর তার ব্যাগ খোলে, কিন্তু অবাক হয়ে দেখে এর ভেতরে তার মূল্যবান মোবাইল ফোন, এমনকি সেই মেঙ্গুনোর বই এসব কিছুই নেই, সব উদা হয়ে গেছে। পরে ইম জানায়, মহারাজা যখন আমি বইটা পেয়েছি তখন এর ভেতরে কোনো বই ছিল না। ইউনা বলে, আমি 100% শিওর এটার ভেতরে ছিল বইটা। যদি তুমি নিয়ে থাকো তাহলে আমাকে দিয়ে দাও। তুমি কি এটা চুরি করেছো? ইম জানায়, কি আবোল তাবোল কথা বলছেন, আমি এটা চুরি করব কেন? পরে ইউনা বলে, কথা এটা না, দেখো আমার ব্যাগে লিপস্টিক, পাসপোর্ট, ব্যাগ সবকিছু আছে, কিন্তু বইটা যাবে কোথায়? তারপর কুশিনজু জানায়, ঠিক আছে, আমি শালগজি বনে লোক পাঠাবো। যদি তারা খুঁজে না পায় তাহলে আমি সারা দেশে ঘোষণা করব, এটা যে খুঁজে পাবে আমি তাকে শত শত মুদ্রা দেব। ইউনা তারপর রয়্যাল কিচেনে ফিরে আসে এবং সেখানে মদ খেয়ে মাতাল হয়ে যায়। সে সেখানে গান গাইতে শুরু করে। তার গানের বাংলা অর্থ ছিল, আমার মেঙ্গুনোরক বইটা গেল কোথায়? পরে ইউনা হানিয়াংয়ের রাষ্ট্রপতির জন্য কিছু জলখাবার পরিবেশন করে। মূলত ওই রাষ্ট্রপতি জুসনের খাবারকে ঘৃণা করে, তাই সে এখানকার খাবার খাচ্ছে না। রাজা কোনো মতে চাইছেন এই লোকের মন যেন ভালো হয়ে যায় এবং আমাদের দেশে গম পাঠায়, না হলে সবাইকে না খেয়ে মরতে হবে। এমনকি দেশের সবাই অনাহারে ভুগলে তারা তাদের সম্পত্তি বাজারে বিক্রি করতে একবারও ভাববে না। তো বর্তমানে ইউনা তাদের সামনে জলখাবার হিসাবে কিছু বিস্কুট রাখে। ওই রাষ্ট্রপতির সাথে থাকা 3 জন লোক বিস্কুটগুলো নেয়। এই 3 জনই হানিয়াংয়ের প্রধান রাঁধুনি এবং তাদেরকে বলা হয় 3 তারকা। দেখা যায় তারা এই খাবার খেয়ে মনে মনে ভাবে, এই খাবার তো আমরা জীবনেও খাইনি। পরে হানিয়াংয়ের রাষ্ট্রপতি খেলেও সে মেজিকে মেজিকে হারিয়ে যায়। রাষ্ট্রপতি বলে, এটা ভালো ছিল, তবুও আমার 3 তারকার কাছে এগুলো কিছুই না। পরে সিদ্ধান্ত হয় এই 3 তারকার সাথে ইউনাদের একটা রান্নার যুদ্ধ হবে। যদি ইউনারা জিতে যায় তাহলে হানিয়াং থেকে জুসনের মানুষদের জন্য গম আর আটা পাঠানো হবে। ইউনা পরে রাজাকে বলে, তুমি এটা করতে পারো না, হঠাৎ করে পুরো দেশের ভবিষ্যৎ আমার কাঁধে তুলে দিতে পারো না। কুশিনজু জানায়, আমি তাদের বলে দিয়েছি যে তুমি জুসনের সেরা রাঁধুনি, তাহলে তুমি এদের সাথে পারবে না কেন? আমার জন্য আর জুসনের মানুষদের জন্য তুমি এটা করো। অবশেষে শুরু হয় জুসন দেশ আর হানিয়াং দেশের রান্নার লড়াই। ইউনাও তার ছুরি নিয়ে অপেক্ষা করে সে কখন মাংস কাটবে। আর এর মধ্য দিয়ে শেষ হয় এই ড্রামার 4, 5 এবং 6 নং পর্ব। বাকি 7 আর 8 পর্বগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।